সেই আইনটিতে কোনো ধরনের নির্দেশনা দেয়া নেই এবং এই ব্যাপারে আদালতে কোনো ধরনের জামিন দেওয়া যায় না, পুলিশ তাকে যতক্ষণ খুশি আটকে রাখতে পারে। এবং আরেকটি কাজ করা হয়েছে যেটি হচ্ছে ন্যূনতম সাজা রাখা হচ্ছে 7 বছর, যেখানে আগে মাননীয় আদালত যদি চিন্তা করতেন এটি মানহানির মামলা তাহলে আমি তাকে একটু ন্যূনতম সাজা দিতে পারবো, কিন্তু সেখানে সাজা দিতে হলে তাকে 7 বছরের জেলে দিতে হবে। এই ধরনের একটি আইনের, এই ধরনের যেটাকে আসলে কালো আইন বলা হচ্ছে, সেটি ভয়েস অফ বাংলাদেশি ইয়ত বা বাঙালি তারুণ্যের যে কণ্ঠস্বর, যে বাক স্বাধীনতা, সেটিকে রহিত করে নাকি করে না? এ বিষয়ে কোনো সম্পূরক প্রশ্ন আইসিটি ইস্যুতে। বাংলাদেশের টেলিভিশন বা রেডিওতে যে অনুষ্ঠানগুলো প্রচার করা হয় সেগুলো অনেক বেশি কোয়ান্টিটি বেসড, কেন কোয়ালিটি বেসড না? আমরা দেখতাম যে আগে যেমন ইউএনের বিভিন্ন প্রোগ্রাম নিউট্রিশন বা হেলথ বেসড বা এডুকেশন প্রোগ্রামগুলো, মিনা কার্টুন অনেক বেশি প্রচার হতো, এখন আমরা দেখি না। বা ইফটিজিংয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি, প্রফেসর সালমা আলী এখানে আছেন, যে ইফটিজিংটা কমানোর জন্য মিডিয়ার ক্ষেত্রে কি কি কাজ, এগুলো অনেক কম। তো এক্ষেত্রে কি করা যেতে পারে? থ্যাংক ইউ। আমার ব্যক্তিগতভাবে একটা মিক্সড ওপিনিয়ন আছে আইসিটি অ্যাক্ট নিয়ে, আইসিটি অ্যাক্টের 57 ক ধারা নিয়ে। কিন্তু আপনারা যখন একটু ভেবে দেখবেন যে যখন এই বাক স্বাধীনতার নামে পবিত্র কাবা শরীফকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে, যখন বাক স্বাধীনতার নামে একজন মুসলমান একজন বৌদ্ধের নাম ধারণ করে মুসলমানদেরকে খেপিয়ে দিয়ে বৌদ্ধবিহার জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, তখন কিন্তু সরকার আর বসে থাকতে পারে না। তো সরকারকেই কিন্তু অপ্রিয় সত্যগুলি আমলে নিয়ে কাজগুলি করতে হয়, যেটা জনসাধারণের কাছে প্রথম ধাক্কাতে অনেক সময় বোধগম্য নাও হতে পারে। তো এরকমই একটি বিষয় আইসিটি নীতিমালা, এবং আশা করি এটা একটা ফেজের মধ্যে দিয়ে যাবে। এই চ্যালেঞ্জটা আমাদের জন্য নতুন, অতীতের কোনো সরকারকেই কিন্তু এই জিনিসগুলি ফেস করতে হয়নি। ইটস এ নিউ চ্যালেঞ্জ ফর বাংলাদেশ এবং প্রেজেন্ট গভর্নমেন্ট। অনেক আইনও কিন্তু এখনও পর্যন্ত আছে, যে বিশেষ ক্ষমতা বলে যে গ্রেফতারগুলি যে আইন, এগুলি কিন্তু যথেচ্ছ ব্যবহারও হয় না। হ্যাঁ, কি অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু আইনের প্রয়োগটাও কিন্তু একটা ইস্যু এখানে। এবং সেক্ষেত্রে সরকার এই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং নিরপেক্ষতা অবলম্বন করবেন, সেটা আমাদের দেখার বিষয়। রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে একটা প্রশ্ন ছিল এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে একটা কথা ছিল। আমি খুব আনন্দিত যে অ্যাডভোকেট সালমা আলী তিনি আমাদের সঙ্গে আছেন আজকে। যে প্রশ্নটি এসছিল যে আসলে যখন টেকনোলজি আমাদের ভেতরে আসছে, এটার সঙ্গে সঙ্গে আসলে ভালনারেবিলিটিও বাড়ছে এবং এটার মধ্যে কিছু ক্রাইমও বাড়ছে। যে আমরা দেখছি যে আইসিটি টুলসগুলোকে ইউজ করে হ্যারাসমেন্টের পরিমাণও কিন্তু বেড়েছে। এবং যেহেতু আপনি গত অনেকগুলো বছর ধরে এগুলো নিয়ে কাজ করছেন, আমাদেরকে যদি একটু বলতেন এ ব্যাপারে। আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি, নারী অধিকার, শিশু অধিকার নিয়ে কাজ করি, তারা কিন্তু আমাদের বিশেষ করে আমাদের ইন্টারন্যাশনাল অনেকগুলো ট্রিটি যেগুলাতে বাংলাদেশ অনুস্বাক্ষরকারী, এবং ওইটাকে হাতিয়ার করে ওইটাকে নিয়ে আমরা কিন্তু আমাদের দেশের সরকারের সঙ্গে বিভিন্ন সময় অ্যাডভোকেসি করেছি এবং জোর করে করে তাদের ওই যে কনক্লুডিং কমেন্ট যে কমিটির দেয়, যেমন সিআরসি যদি বলতে পারি, যে শিশু অধিকার সনদ অথবা নারীর প্রতি সকল প্রকার বৈষম্যমূলক সনদ, যেটা সিডো হিসাবে আমরা জানি, সেখানে যে সমস্ত রেকমেন্ডেশনগুলো এসছে সেটাকে মাথায় নিয়ে আমাদের দেশে কিন্তু অনেকগুলো ভালো ভালো আইন হয়েছে। এবং সেখানে ডোমেস্টিক ভায়োলেন্স প্রিভেনশন অ্যাক্ট, মানব পাচারের এবং পর্নোগ্রাফির উপরেও একটা অ্যাক্ট হয়েছে। আপনারা একজন প্রশ্ন করলেন যে মিসইউজ করা, কিন্তু আইনকে ব্যবহার করার থেকে মিসইউজ অফ লটা কিন্তু ভীষণভাবে আমাদের দেশের যেটা হয় সেটা একটা মারাত্মক ভয়, এবং সেইটার জন্যেই কিন্তু এই যে এখন যে সমস্ত আমরা জানি যে যেটাকে কীভাবে ব্যবহার যাতে হয়, খারাপভাবে না হয়, সে বিষয়টা, এই মিডিয়ার বিষয়টা। কারণ আমরা দেখি যে নাটকগুলোতে বিভিন্ন জায়গায় এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে আলাপ হলো, নাটকগুলোতে আমরা এই অ্যাডগুলোতে কী দেখি, অ্যাডগুলো কিন্তু এইটা একটা দেখছে একটা হিরোইজম, একটা ছেলের, সে যে একটা মেয়ের পিছনে যে একটা গান গেয়ে যাচ্ছে, এটা কিন্তু নেগেটিভ একটা ইম্প্যাক্ট হচ্ছে। এবং সেখানে একটা ইয়াং ছেলে তারা যখন এই অ্যাডটা দেখে, সে তখন রাস্তা যা মনে করে আমি এইভাবে হিরো হতে পারি। অতএব এই বিষয়গুলোকে সেইভাবে কিন্তু আমাদের দেখা, অতএব পজিটিভ দেখিয়ে এইভাবে কিন্তু অনেক, এটার জন্য যেমন প্রত্যেকটা মিডিয়া এবং মিডিয়ার কিছু কোড অফ কন্ডাক্টও কিন্তু থাকা উচিত, এবং একটা ব্যালেন্স থাকা দরকার যে কোন জিনিসটা আমরা নিব এবং কোন নেগেটিভ জিনিসগুলো নেব। এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আরও অনেকে কথা বলবে, এটা আমাদের চিন্তা করার বিষয়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জি, আমরা খুব আনন্দিত যে আমাদের সঙ্গে আজকে 3 জন সেলিব্রিটি আছেন। আমরা তাদের কাছ থেকে একটু শুনতে চাই আসলে এই যে চ্যালেঞ্জেসগুলো, মাদক কিংবা এই যে অ্যাডিকশন বিভিন্ন কিছুর প্রতি, এবং যে চ্যালেঞ্জেসগুলো আমরা ফেস করি, এগুলো আজকের তারুণ্য কীভাবে অতিক্রম করবে? আমি শুরু করি জয় শাহরিয়ারকে দিয়ে। এই যে ড্রাগ অ্যাডিকশন অ্যান্ড আদার স্টাফস, এগুলি বাড়ার কারণ আছে। আগে
পাড়া বলতে বিষয় ছিল। আমি যখন বড় হয়েছি, যে কোনো অনুষ্ঠান, যে কোনো অকেশনে আমরা অনুষ্ঠানে ব্যস্ত থাকতাম। ইফটিজিং হওয়ার প্রশ্ন নাই, কারণ আমার পাড়ার সবাই হয় আমার বড় বোন ছিল নয়, ছোটো বোন ছিল নয়, বন্ধু ছিল। এই ব্যাপারটা নাই। আমি পাশের ফ্ল্যাটের লোককে চিনি না। আমার পাশের ফ্ল্যাটের মেয়েটা বা পাশের বাড়ির মেয়েটা যদি আমার বন্ধু হয়, আমার বোন হয়, আমি তাকে টিজ করব না। সো এই ব্যাপারগুলি গ্রো করা খুব ইম্পর্টেন্ট। স্যার যেটা বলছেন অ্যাওয়ারনেসের কথা, বা আমাদের সামাজিকভাবে, আমি গান গাই, ইটস মাই প্রফেশন। আমাকে জনকে জিজ্ঞেস করে আপনি কী করছেন, আমি বললাম আমি মিউজিশিয়ান। আমাকে তারপর প্রশ্ন করা হয় আর কি করছো। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমার কাছে এখানে কোশ্চেন এসেছিল যে কোয়ালিটি কতটুকু আর কোয়ান্টিটিভ কতটুকু, এটা নিয়ে কোশ্চেন এসেছিল। তো ভারতীয় যে সিরিয়ালগুলো হচ্ছে, স্টার প্লাস দেখছে সবাই, স্টার জলসা দেখছে, তো সেটা কতটুকু অ্যাকচুয়ালি কোয়ালিটিভ, তাই না? কিন্তু মানুষ দেখছে। আর আমাদের এখানে যেটা হচ্ছে, আমি একজন রেডিও জকি হিসেবে রেডিওর কথা প্রথমে বলি। টিআরপি বলে একটা ব্যাপার রয়েছে, যেটাতে দেখা হয় যে কোন প্রোগ্রামগুলো আসলে উপরের দিকে রয়েছে, রেটে উপরের দিকে রয়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন টিআরপিটা রেটিংটা দেখি, তখন দেখা যায় যে বেশিরভাগ প্রোগ্রাম যেগুলো এন্টারটেনমেন্ট বেসড, যেগুলোতে কোনো ইনফরমেশন নেই, সেই প্রোগ্রামগুলো কিন্তু উপরের দিকে যাচ্ছে। সেগুলো কেন যাচ্ছে? বিকজ অফ দ্য মাস পিপল। আসলে মাস পিপল কোনগুলো শুনছে? এখন কয়জন বলতে পারবে? এখানে কিন্তু এবিসি রেডিওতেই কিন্তু প্রোগ্রাম হচ্ছে, প্রথম আলো জবসের প্রোগ্রাম হচ্ছে, কিন্তু সেটা কয়জন শুনেছে? সেটা কিন্তু কেউ শোনেনি। এটা কিন্তু ক্যারিয়ার বেসড একটা শো, সেই শোয়ের কথা কিন্তু কেউ বলতে পারবে না। এবং শুনতে যাবো মোহিত ভাইয়ের কাছে একটু, যিনি আসলে হিমালয় জয় করেছেন একবার নয়, পরপর দুবার। আসলে আমরা একটা সময় ছিল যখন মনে করতাম যে বাংলাদেশি একজন তরুণের পক্ষে এই শারীরিক গড়ন নিয়ে, এই স্ট্রাকচার নিয়ে আমরা কোনোদিন আসলে এভারেস্টে যেতে পারবো না। কিন্তু তারপরে আমরা দেখলাম যে একজন নয়, মানে 4 জন আপনি সহ, যে এভারেস্ট জয় করে ফেললাম, আমরা ইতিহাস তৈরি করলাম। এবং এখন এটা মানে আমরা বিশ্বাস করতে শিখেছি যে না, আমরা যে কেউ যদি যাই আমরা করতে পারবো, মানে বাংলাদেশি তরুণের পক্ষে এটা করা সম্ভব। তো কীভাবে করেন, আপনার অভিজ্ঞতাটা একটু করে শুনতে চাইবো, এবং একই সঙ্গে শুনতে চাইবো এই যে বাধাগুলোকে আপনি অতিক্রম করে গেছেন। হিমালয়ে যাওয়া এটা ডেফিনেটলি স্যার যেমনটা বলছিলেন যে আপনার পড়াশোনার পার্ট না, এবং আমি নিশ্চিত যে আপনাকে ওরকম কোয়েশ্চেন শুনতে হয়েছে যে এটা করার দরকারটা কি, মানে একটা মানুষ কেন মৃত্যুর ঝুঁকি নিয়ে এরকম একটা কাজ করছে, এটা আপনাকে কি দিবে? তারপরেও করেছেন, বাধাগুলোকে অতিক্রম করেছেন, কিভাবে করেছেন? ধন্যবাদ। আসলে পর্বতারোহণ কিন্তু একটা স্পোর্ট, অন্যান্য ফুটবল, ক্রিকেটের মধ্যে এক্সট্রিম স্পোর্ট, সবচেয়ে ঝুঁকিপূর্ণ। পৃথিবীতে প্রতি বছর প্রচুর মানুষ মারা যায় পর্বতারোহণ করতে গিয়ে। তো একটা মজার ব্যাপার, কিন্তু পৃথিবীর সব উঁচু পর্বত কিন্তু আমাদের ঘরের কাছে, মানে আমাদের বর্তমানে নাইবার কান্ট্রিগুলোতেই। তো আমরা কিন্তু কখনো চেষ্টাই করিনি। তো আপনি যেই কাজটা কখনো চেষ্টাই করবেন, আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনি পারবেন? এই যে আমরা কিন্তু অনেক কিছু এখনও আছে আপনাদের জন্য, যেটা আপনারা জানেনই না, যে পৃথিবীর অন্যান্য দেশের তরুণরা এইসব কাজগুলো করতেছে, কিন্তু আমরা অনেক পিছিয়ে সেই থেকে। তো আমরা মাত্র 2003 সালে, মানে 10 বছর হয়েছে আমরা শুরু করি পর্বত আরোহণটা। আমরা প্রথম আমাদের পাহাড়গুলোতে যাই, তারপরে যখন আমাদের উঁচু উঁচু পাহাড়গুলো চড়ে ফেলি, তারপর ইচ্ছা জাগলো যে এর চেয়ে উঁচুতে যাব, মানে উচ্চতার যে একটা আকর্ষণ। অনেকের এরকম থাকে যে অনেকে আবার হাইট ফোবিয়া আছে। তো উচ্চতার সেই আকর্ষণ, যেমন কষ্ট করে একটা পাহাড়ে উঠে তখন উঁচু থেকে গর্ববোধ হয় যে কষ্ট করে আমি এত উঁচুতে উঠলাম এবং উপর থেকে সব দেখা। তো ওইভাবে যখন হিমালয় প্রথম যাই, আমাদের উঁচু উঁচু পাহাড়গুলো চড়ার পরে উচ্চতার ওই আকর্ষণ, তারপরে আমি ট্রেনিং নিই। তখন আমরা যেহেতু পর্বত আরোহণের যে টেকনিক্যাল ব্যাপারগুলো জানি না, আমাদের দেশে যেহেতু পর্বতারোহণের প্রতিষ্ঠান নাই ট্রেনিংয়ের, আমরা ভারতের দার্জিলিং থেকে আমি বেসিক এবং অ্যাডভান্স মাউন্টেনিং ট্রেনিং করি 1 মাস করে ইন্ডিয়ান আর্মির আন্ডারে। তারপরে মাউন্টেনিয়ারিং শুরু করি। আমি টেকনিক্যাল ক্লাইম্বিং জানি। এবার আমি প্রথমে কিন্তু এভারেস্টে চড়ে যাই। যে একটু আগে বললেন যে আলী রেজা ভাই যে নিশাদকে জিজ্ঞেস করেছিল 11 বছর, মানে এটা আসলে এরকম যে একবারেই কিন্তু আপনি যে আজকে ট্রেনিং নিলেন এভারেস্টে চড়ে যাবেন এরকম কিন্তু না। উচ্চতা এরকম যে আপনাকে উচ্চতায় আস্তে আস্তে উচ্চতায় নিজেকে অ্যাক্লিমেটাইজ করতে হয়, একটু একটু ধীরে ধীরে উচ্চতা বাড়াতে হয়। তো প্রথমে 6000 মিটারের পর্বত জয় করি। যখন 6000 মিটারও আমরা টিকে যাই, ওই বিরূপ প্রকৃতি, আপনারা জানেন যে পর্বতারোহণের যেটা সবচেয়ে বড় বাধা, যেটা আমাদের জন্য ইউরোপ বা আমেরিকার ওয়েস্টার্ন ওই ওয়ার্ল্ডের চেয়ে আমরা অনেক বেশি বাধা সম্মুখীন, কারণ আমাদের একে তো হাইট নেই, আমরা সি লেভেলের মানুষ, আর আমাদের ওই টেম্পারেচার এখানে হয়, ওই প্রকৃতি যায়, আমাদের কখনো জিরোই হয় না ঠান্ডা। আমি সর্বনিম্ন -40 ডিগ্রি টেম্পারেচার ফেস করি। তো ওই বিরূপ প্রকৃতিতে ওই অক্সিজেন, স্বল্প অক্সিজেনে টিকে থাকাটাই ওখানে হলো কঠিন। আপনারা জানেন কিছুদিন আগে গত মে মাসে আমাদের একজন পর্বতারোহী, আমাদের ক্লাবেরই সদস্য সজল খালেদ মারা গিয়েছেন সামিটের পরে। তো এই যে এখানে আমাদের প্রথম মৃত্যু বলেই এরকম আমাদের অনেক বেশি, যেহেতু আমরা ফার্স্ট আমাদের ক্যাজুয়ালিটি, কিন্তু পৃথিবীর কোনো দেশ নাই যে পর্বতে গিয়েছে মারা যায় না, ভুড়ি ভুড়ি মারা গিয়েছে। আমরা এরকম অনেক ডেড বডি পড়ে থাকতে দেখেছি ওইখানে। তো
পর্বতারোহণ যে চ্যালেঞ্জ, এটা কিন্তু আমাদের যে কোনো ক্ষেত্রে আমি বলবো যে চ্যালেঞ্জে আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি এখানে কোনো পাঠ্যপুস্তক আমার নিজের জীবন থেকে লেগে থাকা, কোনো কিছুতে লেগে থাকতে হবে। এটা হলো সবচেয়ে বড়, যে আপনি যদি ধৈর্যহারা হয়ে যান, আপনি কখনোই সেই শিখরে আপনার যেতে পারবেন না। আপনার যেটা শিখর, আপনার যেটা স্বপ্ন, আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা এভারেস্ট আছে, সেটা হলো আমার স্বপ্ন, আমি কোথায় যেতে চাই। আপনি নিজেকে কোথায় দেখতে চান, সেটা হলো আপনার এভারেস্ট। তাহলে সেই এভারেস্টে, আপনার এভারেস্টে যে সবার মতো আমার পর্বতারোহী হয়ে এভারেস্ট জয় করতে হবে নট নেসেসারি। যে কেউ যদি পর্বতারোহী হতে চায়, আমি অবশ্যই ওয়েলকাম করবো, পর্বতারোহণের ব্যাপারে আমি সহযোগিতা করব। কিন্তু আপনার এভারেস্ট কি, আপনি কি হতে চান? আপনি একজন শিল্পী হতে চান, কেউ একজন উদ্যোক্তা হতে চান, কেউ একজন সায়েন্টিস্ট হতে চান, কেউ একজন শিক্ষক হতে চান, কেউ সাংবাদিক হতে চান, কেউ একজন খেলোয়াড় হতে চান। তার বেস্ট, তার শিখরে যাওয়া, সেটা হলো আপনার এভারেস্ট। তো এরকম আমাদের তরুণরা কিন্তু আপনার যার জায়গা থেকে আমরা এরকম অনেক শিখর জয় করতে পারি, আমি এটা বিশ্বাস করি আমাদের তরুণের ওই ক্ষমতা আছে। Before coming to the audience once again, I would like to go for my last question. My question is to Mr. Pronchai Shuchiti, Officer in Charge, UNFPA. This was a question from the audience. The question was asked like, the question was, the young people are not being included or integrated into the decision-making process. UNFPA have been working since long ago on the youth issues and many other things, especially on reproductive health. So how do you integrate the young people in your programs? Thank you for your question. How we integrate the youth in our program for UNFPA and the UN country team in Bangladesh. First of all, in the UN country team in Bangladesh, we have what we call the UN thematic group on adolescents and youth that was recently established. And it's composed of several UN agencies addressing the youth issues. And the purpose is for these UN agencies to come together and to address and share information on what they are doing on the issues of youth and development in Bangladesh. And it was recently established, and UNFPA is the lead agency for this thematic working group. And it will change. We will rotate with other UN agencies in the coming years. And one of the functions of this thematic group is to also get into contact with different youth organizations in Bangladesh and to inform them what's happening at the regional level and also international level dealing with youth and development issues. On other topic, UNFPA has also been working with the government in Bangladesh, and we are focusing on reproductive health and rights, especially for young people. And these have been addressed. To give you an example, in the Adolescent Reproductive Health Strategy, which was endorsed in 2006 by the government, there's one activity in the strategy. It's about providing youth-friendly health services to the young people. And UNFPA, we have conducted training to the health service providers in several selected districts and at the Upazila level as well. These services will be available, perhaps it has already started in the districts and Upazila in the selected one. And we have also another project that it's called the Generation Breakthrough Project, funded by the Royal Netherlands Embassy in Dhaka. And this project aims to promote a healthy adolescent reproductive behavior for young people. It will be done through educational programs in school, plus public campaign to address the youth issues. We'll also be supporting telephone help desk to address so that the youth can call in and ask questions